তেতাংজি অনলাইন বায়োলজি ক্লাসে আগত সমস্ত স্টুডেন্টদের স্বাগত জানাই। তো আজকে আমরা সেল বায়োলজির একটা টপিক নিয়ে আলোচনা করব, প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন নিয়ে। তো এর পরবর্তীকালে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন রিলেটেড যেসব ভিডিওগুলো আমি আপলোড করব, তো প্রতি ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে তাতে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো তাহলে আমরা ক্লাসটা আজকে শুরু করি। তো আজকের ক্লাসে আমরা প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমি তোমাদের একটা প্লাজমা মেমব্রেন সম্বন্ধে একটা আউটলাইন, একটা কনসেপ্ট দিয়ে দিই। ঠিক আছে, তো প্রথমেই চলে আসি আমরা কি ডেফিনেশন অফ প্লাজমা মেমব্রেন। তো দেখো এখানে কি বলা হচ্ছে, এ মাইক্রোস্কোপিক ডাইনামিক মেমব্রেন ফাউন্ড ইন অল সেলস which separates the interior of the cell from the outside environment and it is the boundary of its cell and outside environment। তো প্রথমেই তোমাদের বলি, এখানে প্লাজমা মেমব্রেনটা কিন্তু অল টাইপস অফ সেলস এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অল টাইপস অফ সেল বলতে কি বোঝানো হচ্ছে, ইউক্যারিওটিক সেলস বা প্রোক্যারিওটিক সেলস বা প্ল্যান্ট সেলস বা অ্যানিমাল সেলস যাই হোক না কেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমরা কি সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, এখানে তোমাদের একটা আমি বোঝানোর সুবিধার জন্য একটা অ্যানিমাল সেল নিচ্ছি। ঠিক আছে, এখানে অ্যানিমাল সেল নিচ্ছি মানে এই নয় কি অ্যানিমাল সেলের ক্ষেত্রে কিন্তু এখানে কি না প্লাজমা মেমব্রেন দেখা যাবে। এখানে আমি একটু আগেই বললাম যে প্লাজমা মেমব্রেনটা কিন্তু সমস্ত ধরনের সেলসের ক্ষেত্রেই আমরা দেখতে পাবো। অ্যানিমাল সেলসের ক্ষেত্রেও পাবো আমরা, প্লান্ট সেলের ক্ষেত্রেও পাবো আমরা। ঠিক আছে, ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমরা কি না প্লাজমা মেমব্রেনটা আমরা পাবো। ঠিক আছে, এইখানে যদি আমরা একটা অ্যানিমাল সেলের ক্ষেত্রে দেখি এবং বাইরে থেকে যদি ভেতর দিকে স্ট্রাকচারে যাই, তোমরা দেখতেই পাচ্ছ এটা। ঠিক আছে, একটা ব্লু কালারের একটা লাইন রয়েছে, এইটাকে আমরা বলছি কি না প্লাজমা মেমব্রেন। তো এই প্লাজমা মেমব্রেন কি করেছে দেখো, এখানে প্লাজমা মেমব্রেন এই ভিতর যে ইনার যে পোরশনটা বা ইনার সারাউন্ডিংস, ঠিক আছে, এবং এই প্লাজমা মেমব্রেন থেকে বাইরের দিকে যে কি না বাইরের দিকের যে সারাউন্ডিংস, এই দুটো সারাউন্ডিংস কি করেছে আমার একটা বাউন্ডারি তৈরি করে এই দুটোকে ডিভাইড করেছে। ঠিক আছে, আমার ভেতরের দিকে পোরশনে বিভিন্ন ধরনের সেল অর্গানেলগুলো রয়েছে। এখানে কি রয়েছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে, লাইসোজোম রয়েছে, আবার বিভিন্ন ধরনের সেল অর্গানেল রয়েছে, এবং বাইরের দিকের যে আমরা সারাউন্ডিংস, সেই সারাউন্ডিংস থেকে কিন্তু আমার কি না প্লাজমা মেমব্রেনের মাধ্যমে কি করেছে এটা বিভক্ত করেছে এই দুটো সারাউন্ডিংসকে। ঠিক আছে, আরেকটা এখানে কথা বলা হচ্ছে মাইক্রোস্কোপিক, এটা আমরা খালি চোখে কখনোই দেখতে পারবো না আমরা কি প্লাজমা মেমব্রেনকে। আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপের তলায় যদি আমরা একটা সেলকে নিয়ে যাই, সেইখানে কিন্তু আমরা পরিষ্কার কি না আমরা প্লাজমা মেমব্রেনের চিত্রটা আমরা দেখতে পাবো। এবং আরেকটা এখানে টার্ম ইউজ করা হয়েছে কি না ডাইনামিক মেমব্রেন। ডাইনামিক মেমব্রেন বলা হচ্ছে কি না প্লাজমা মেমব্রেনকে যদি আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপের তলায় যদি দেখি আমরা, তাহলে সেখানে তার স্ট্রাকচার আমরা কেমন দেখতে পাবো, এটা খুব বেশি রিজিড স্ট্রাকচারও নয় প্লাজমা মেমব্রেনটা, আবার খুব বেশি কি লিকুইড স্ট্রাকচারও কিন্তু নয়। সেই কারণে সেটাকে আমরা কি বলছি না ডাইনামিক মেমব্রেন। তো এবারে চলে আসবো আমরা কি না সেল ওয়াল এবং সেল মেমব্রেনের বা প্লাজমা মেমব্রেনের যে ডিফারেন্সটা আমরা দেখে নেব। ঠিক আছে, কিছু কিছু স্টুডেন্টস ভেবে নেয় কি সেল মেমব্রেনটাই হয়তো সেল ওয়াল, কিন্তু এরকম ব্যাপারটা একদমই নয়। এখানে পুরো ব্যাপারটা পরিষ্কার করার জন্য এখানে আমরা দুটো সেল নিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্ল্যান্ট সেল, এটা হচ্ছে কি আমার অ্যানিমাল সেল। ঠিক আছে, ইন কেস অফ যদি প্ল্যান্ট সেলের ক্ষেত্রে যদি দেখি আমরা বাইরে থেকে যদি ভেতরের দিকে যদি যাই আমরা, ঠিক আছে, বাইরে একদম আমরা কি দেখতে আউটার একটা কভারিং দেখতে পাবো, যার নাম হচ্ছে কি আমার সেল ওয়াল। সেল ওয়াল থেকে যদি আরো যদি ভেতরের দিকে যদি যাই ইনার স্ট্রাকচারে, তাহলে সেখানে আমরা দেখতে পারবো কিন্তু কি আমার সেল মেমব্রেন কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, যদি আমরা সেই জিনিসটা আবার আমরা যদি অ্যানিমাল সেলের ক্ষেত্রে যদি দেখি আমরা স্ট্রাকচার, তাহলে আমরা কি পাবো, বাইরে থেকে ভেতরের দিকে যদি আমরা যাই, তাহলে প্রথমে আমরা যে স্ট্রাকচারটা দেখতে পাবো বা আউটার যে কভারিং দেখতে পাবো, সেটা কি হচ্ছে না সেটা হচ্ছে আমার সেল মেমব্রেন। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম যে প্লান্ট সেলের ক্ষেত্রে কিন্তু আমরা সবথেকে বাইরের কভারিংটা হলো আমার কি সেল ওয়াল, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমার সেল মেমব্রেন। অ্যানিমাল সেলের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু সেল ওয়াল কিন্তু আমরা পেলাম না, এখানে সবথেকে আউটার পার্ট বা আউটার কভারিং পার্টটাই হচ্ছে কি আমার সেল মেমব্রেন। তো এই যে সেল ওয়াল রয়েছে, সেই সেল ওয়ালটা আমরা কোথায় কোথায় দেখতে পাচ্ছি দেখো, এখানে অনলি প্ল্যান্ট সেলস, ঠিক আছে, এবং তাছাড়া কিছু কিছু ফাঙ্গাই বা ফাঙ্গির মধ্যে দেখতে পাবো, আমরা ব্যাকটেরিয়ার মধ্যে দেখতে পাবো, আবার কিছু কিছু অ্যালগির মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, এরপর যদি আমরা সেল মেমব্রেন যদি দেখি বা প্লাজমা মেমব্রেন যদি দেখি, তাহলে কোথায় কোথায় দেখতে পাচ্ছি দেখো আমরা এখানে কিন্তু অল টাইপস অফ সেলসের ক্ষেত্রে কিন্তু আমরা প্লাজমা মেমব্রেন দেখতে পাচ্ছি। এই যেমন হিউম্যান সেলস আছে, এখানে অ্যানিমালস আছে, প্ল্যান্টস আছে, ব্যাকটেরিয়া আছে এবং এটসেট্রা। ঠিক আছে, তারপর যদি আমরা স্ট্রাকচারে যদি চলে আসি, সেল ওয়াল এবং সেল মেমব্রেনের স্ট্রাকচার কত দিকে যদি ডিফারেন্স যদি আমরা দেখি, তাহলে এখানে দেখো এই সেল ওয়ালের স্ট্রাকচারটা কেমন থিক এন্ড রিজিড ইন স্ট্রাকচার, মানে হচ্ছে কি না এই সেল ওয়ালের স্ট্রাকচার যদি দেখি আমরা, সেল ওয়ালের স্ট্রাকচার হচ্ছে একদম রিজিড মানে হচ্ছে শক্ত, এবং কি না এটা হচ্ছে থিক পুরো। এবং যদি আমরা প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার দেখি, তাহলে সেখানে কিন্তু কি দেখতে পাবো আমরা থিন একদম পাতলা, ডেলিকেট এন্ড ফ্লেক্সিবল, এটা কিন্তু ফ্লেক্সিবল স্ট্রাকচার। ঠিক আছে, এই প্লাজমা মেমব্রেনটা।
আবার যদি আমরা কেমিক্যাল কম্পোজিশন বা কেমিক্যাল ইনগ্রেডিয়েন্টস যদি দেখি আমরা সেল ওয়াল, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পারবো? কাইটিন, লিগনিন, সুগার, সেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। মানে বুঝে কথাটা যদি বলি আমি, সেল ওয়ালটা কি কি দিয়ে তৈরি? না কাইটিন, লিগনিন, সুগার, সেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। অন্য ক্ষেত্রে যদি আমরা প্লাজমা মেমব্রেনের যদি কেমিক্যাল ইনগ্রেডিয়েন্টস যদি দেখি বা যদি আমরা বলি যে প্লাজমা মেমব্রেন কি কি দিয়ে তৈরি, তাহলে আমরা কি বলবো? লিপিড, প্রোটিন এবং কার্বোহাইড্রেটস এবং সামান্য পরিমাণে সেখানে কি কোলেস্টেরলও কিন্তু আমরা পাবো। ঠিক আছে, তাহলে এই গেল আমার কি না সেল ওয়াল এবং প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেনের কিন্তু ডিফারেন্স। এখানে কিন্তু তোমরা কখনোই গুলিয়ে ফেলবে না যে সেল ওয়ালটাই প্লাজমা মেমব্রেন। আরেকবার রিকল করে দিই তোমাদের, এখানে মানে প্লান্ট সেলের ক্ষেত্রে বা কিছু কিছু এলগি বা ফাঞ্জাইদের ক্ষেত্রে বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দুটো জিনিসই দেখতে পাচ্ছি, সেল ওয়ালও দেখতে পাচ্ছি, আবার কি না প্লাজমা মেমব্রেনও কিন্তু দেখতে পাচ্ছি। ইন কেস অফ যদি অ্যানিমাল সেলের ক্ষেত্রে যদি যাই, অ্যানিমাল সেলের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, শুধুমাত্র সেল মেমব্রেনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি হলো? অ্যানিমাল সেলের আউটার যে কভারিংটা রয়েছে, মোস্ট আউটার কভারিংটা, সেটা হচ্ছে কি আমার সেল মেমব্রেন। এবং প্লান্ট সেলের ক্ষেত্রে যদি মোস্ট আউটার কভারিং যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি আমার সেল ওয়াল। তো এখন আমরা আলোচনা করব আমরা ফিচারস অফ প্লাজমা মেমব্রেন অর সেল মেমব্রেন। ঠিক আছে, তো প্রথমে তোমাদের ফিচারস অফ প্লাজমা মেমব্রেন ডিসকাশন করার আগে জেনারেলি একটা বেসিক স্ট্রাকচার তোমাদের আমি প্লাজমা মেমব্রেন দেখাই এবং বলবো। ঠিক আছে, তারপর আমরা ফিচারসগুলো আমরা দেখে নেব। তো প্রথমে চলে আসি, দেখতে পাচ্ছ তোমরা সকলেই জানো কি না আমাদের প্লাজমা মেমব্রেনটা একটা ফসফোলিপিড বাইলেয়ার এবং প্রোটিন এবং কিছু কার্বোহাইড্রেট কিন্তু থাকে। তো কিভাবে এখানে অ্যারেঞ্জমেন্ট থাকে দেখো, ফসফোলিপিড বাইলেয়ার মানে লিপিডের দুটো লেয়ার থাকে। দেখো এই লেয়ারটা এঁকেছি এদিকে, ঠিক আছে, এবং নিচেও আরেকটা এরকম কি আছে লিপিডের লেয়ার রয়েছে। সেই জন্য প্লাজমা মেমব্রেনটা কি বলছি, দুটো যেহেতু লেয়ার থাকে এখানে স্ট্রাকচারে, সেই জন্য সেটাকে আমরা কি বলছি না ফসফোলিপিড বাইলেয়ার। এছাড়া কি থাকছে এখানে দেখো প্রোটিন রয়েছে এখানে। ঠিক আছে, এই যে ব্লু কালারে যেগুলো দেখিয়েছি সেগুলো কিন্তু সবকটাই প্রোটিন। যদি আমরা এই লেয়ার থেকে একটা লিপিড মলিকিউলকে যদি বাইরে বের করে আনি বা জুম করে যদি ছবিটা দেখি আমি, তাহলে একটা লিপিড মলিকিউল দেখতে এরকম হবে। এবং এই লিপিড মলিকিউলকে আমরা দুটো পার্টসে ভাগ করেছি। তোমরা গোল মতো দেখতে পাচ্ছ, এটাকে আমরা হেড রিজন বলেছি। এবং মাথা থেকে এই নিচের দিকের অংশটা লেজের মতো দেখা যাচ্ছে, সেটাকে আমরা টেল রিজন বলছি। ঠিক আছে, তো এখানে দেখো লিপিড মলিকিউলের হেড রিজনে কিন্তু এখানে কি না হাইড্রোফিলিক বা ওয়াটার লাভিং একটা নেচার থাকে বা হাইড্রোফিলিক একটা নেচার থাকে। সেই জন্য সেটা এখানে কি না এটাকে আমরা বলবো আমরা হাইড্রোফিলিক রিজন। এবং তলার দিকে যে টেল রয়েছে সেই টেলে কিন্তু হাইড্রোফোবিক নেচার থাকে। ঠিক আছে, সেটাকে সেই জন্য সেটা কি বলবো না হাইড্রোফোবিক রিজন। এবার আমি তোমাদের দেখাবো প্লাজমা মেমব্রেনের মধ্যে যে আমার তিনটে মেজর কম্পোনেন্টস রয়েছে, মানে আমার প্রোটিন রয়েছে, আমার ফসফোলিপিড বাইলেয়ার রয়েছে এবং কার্বোহাইড্রেটস রয়েছে। তো এই প্লাজমা মেমব্রেনের মধ্যে তারা কেমন ভাবে ডিস্ট্রিবিউশন হয়ে আছে বা কেমন ভাবে তারা সজ্জিত আছে সেইটা আমরা এখানে দেখে নেব। ঠিক আছে, তো প্রথমে চলে আসি যে লিপিড মলিকিউল। তো লিপিড মলিকিউলের মধ্যে বলেছি যে ফসফোলিপিডের এখানে বাইলেয়ার থাকে, এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা একটা বাইলেয়ার এবং নিচে একটা ফসফোলিপিডের লেয়ার রয়েছে। যেহেতু এখানে দুটো লেয়ার রয়েছে লিপিডের, সেই জন্য সেটাকে বলছে ফসফোলিপিড বাইলেয়ার। এখানে ফসফো কথাটা কেন বলা হয়েছে না, যদি আমরা লিপিড মলিকিউলকে যদি দেখি বা স্ট্রাকচার যদি দেখি, সেখানে কি দেখবো না ওই লিপিড মলিকিউলের সঙ্গে একটা কি আছে না ফসফেট গ্রুপ যুক্ত রয়েছে এবং গ্লিসারল যুক্ত আছে এবং আমার কি না টেল রিজন আছে যদি স্ট্রাকচার আমি দেখি, সেই জন্য সেটাকে বলা হচ্ছে কি ফসফোলিপিড বাইলেয়ার। এবার চলে আসছে প্রোটিন। তো এখানে আমরা প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচারে কিন্তু আমরা দু ধরনের প্রোটিন আমরা দেখতে পাবো। ঠিক আছে, একটা হচ্ছে এক্সট্রিনসিক অর পেরিফেরাল প্রোটিন, অপরটা হচ্ছে কি না ইন্ট্রিনসিক অর ইন্টিগ্রাল প্রোটিন। তো এই প্রোটিনের ডিস্ট্রিবিউশনটা কেমন হয়ে আছে এখানে আমরা দেখে নেব। ঠিক আছে, তো এই ছবিটা আমি এখানে জুম করে দেখানো হয়েছে, একই ছবি। তো এখানে যদি আমার যে লিপিড মলিকিউলটা আছে বা লিপিড মলিকিউলগুলো যদি একটা লিপিড মলিকিউল যদি এখানে যদি চলে আসে, এটা কি এটা হচ্ছে আমার হেড রিজন, এটা হচ্ছে আমার কি টেল রিজন। তো জেনারেলি কি হয় এক্সট্রিনসিক বা পেরিফেরাল প্রোটিন কোথায় ডিস্ট্রিবিউশন হয়ে থাকে না নাম দেখেই তোমরা বুঝতে পারছো পেরিফেরাল রিজন। এই যে আমার লিপিড বাইলেয়ারটা রয়েছে এখানে, তো লিপিড বাইলেয়ার যে হাইড্রোফিলিক রিজন গুলো আছে লিপিড মলিকিউলের, সেই জায়গাতে কিন্তু আমার কি না পেরিফেরাল প্রোটিন বা এক্সট্রিনসিক প্রোটিন গুলো কিন্তু এখানে অ্যাটাচ থাকে। মানে এইখানে আমার কি থাকবে না এখানে যদি এটা যদি একটা প্রোটিন হয়, তাহলে এই প্রোটিনটা এখানে কি পেরিফেরাল প্রোটিন হলো। ঠিক আছে, পেরিফেরাল প্রোটিন কিন্তু এখানেও থাকতে পারে, এটা একটা পেরিফেরাল রিজন। ঠিক আছে, তাহলে এখানে যদি একটা প্রোটিন অ্যাটাচ থাকে, তাহলে সেটাকে কি বলবো আমি পেরিফেরাল বা এক্সট্রিনসিক প্রোটিন। ঠিক আছে, মানে এই পেরিফেরাল প্রোটিনটা সব সময় পেরিফেরাল রিজনে কিন্তু অ্যাটাচ থাকবে। ঠিক আছে, তাহলে এটা একটা পেরিফেরাল প্রোটিন, এটা একটা আমার কি পেরিফেরাল প্রোটিন। এইবারে চলে আসবো কি না ইন্ট্রিনসিক বা ইন্টিগ্রাল প্রোটিন। দেখো এখানে বলি
এখানে আমরা ইন্টিগ্রাল প্রোটিন কাকে বলছি দেখো এখানে এই ইন্টিগ্রাল প্রোটিনটা এই আমার যে ফসফোলিপিড বাইলেয়ার আছে সেই বাইলেয়ারটাকে দুভাবে তারা কিন্তু কি করতে পারে না ভেদ করতে পারে বা দুভাবে তারা পেনিট্রেট করতে পারে। এখানে দেখো এটা একটা আমার কি না এটা একটা আমার ইন্টিগ্রাল প্রোটিন, এটা একটা আমার ইন্টিগ্রাল প্রোটিন। তো এখানে দেখো এইটা পার্সিয়ালি কি করেছে ফসফোলিপিড বাইলেয়ারটাকে কি করেছে ক্রস করেছে বা পেনিট্রেট করেছে এবং এটা কি করেছে ফুললি কিন্তু এখানে কি করেছে ফসফোলিপিড বাইলেয়ারটাকে কিন্তু কি করেছে আমার পেনিট্রেট করেছে বা ক্রস করেছে। তো এই ধরনের যে মানে প্রোটিনগুলো আছে যারা ফুললি ক্রস করেছে বা এই ফসফোলিপিড বাইলেয়ারটাকে ক্রস করেছে তাদেরকে আমরা কি বলবো না তাদেরকে আমরা ট্রান্সমেমব্রেন প্রোটিনও কিন্তু আমরা বলে থাকি। এবার আমরা দেখব কার্বোহাইড্রেট মলিকিউলগুলো প্লাজমা মেমব্রেনের মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউশন রয়েছে। তো প্রথমেই বলি কার্বোহাইড্রেট মলিকিউলগুলো এখানে কি জেনারেলি দুটো ফর্মে কিন্তু এখানে আমার কি ডিস্ট্রিবিউশন হয়েছে, একটা হচ্ছে গ্লাইকোলিপিড ফর্ম, একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন ফর্ম। কখন আমরা গ্লাইকোলিপিড ফর্ম দেখতে পাবো, কখন আমরা গ্লাইকোপ্রোটিন ফর্ম দেখতে পাবো সেটা আমি এখন দেখাচ্ছি তোমাদের। তো প্রথমেই বলি আমি গ্লাইকোলিপিড নিয়ে। তো এখানে তোমাদেরকে প্রথমেই বলেছি কি এগুলো হচ্ছে একটা লিপিড মলিকিউল, ঠিক আছে। তো এই লিপিড মলিকিউলের সঙ্গে যখন আমরা কোনো কার্বোহাইড্রেট মলিকিউলের যে অলিগোস্যাকারাইড যে ব্রাঞ্চ এবং আনব্রাঞ্চ যে চেনগুলো রয়েছে সেই চেনগুলো যদি এখানে আমরা অ্যাটাচ থাকে অলিগোস্যাকারাইডের লিপিড মলিকিউলের সঙ্গে তখন সেটাকে বলবো কি আমরা গ্লাইকোলিপিড, ঠিক আছে। উল্টো এরকম ভাবে কি যদি আমরা প্রোটিনের ক্ষেত্রে যদি চলে যাই তাহলে এখানে তোমাদের দেখায় যে এইখানে তোমাদের লিপিড মলিকিউলের সঙ্গে একটা যদি আমার এখানে অলিগোস্যাকারাইডের একটা কোনো চেন যুক্ত হলো তাহলে এইটাকে কি বলবো আমি বলবো না গ্লাইকোলিপিড, ঠিক আছে। সিমিলারলি যদি কোনো প্রোটিন মলিকিউলের সঙ্গে যখন আমার কোনো কি না অলিগোস্যাকারাইডের কোনো ব্রাঞ্চ এবং আনব্রাঞ্চ চেন যদি অ্যাটাচ হয় তাহলে সেইটাই কি বলবো আমরা বলবো না গ্লাইকোপ্রোটিন। তাহলে এটা তো আমার একটা প্রোটিন, তাহলে এইখানে যদি আমার যুক্ত হয় একটা অলিগোস্যাকারাইডের ব্রাঞ্চ অর আনব্রাঞ্চ চেন তাহলে এইটাকে আমি এখন কি বলবো না গ্লাইকোপ্রোটিন। তাহলে এইভাবে তোমাদের আমি দেখালাম যে আমার জেনারেলি যে তিনটে মেজর কম্পোনেন্টস আছে আমার ফসফোলিপিড বাইলেয়ার, প্রোটিন এবং কার্বোহাইড্রেটস এবং তারা কেমন ভাবে আমার প্লাজমা মেমব্রেনের মধ্যে ডিস্ট্রিবিউশন রয়েছে সেটা আমি তোমাদের বললাম। তো এখন আমরা চলে আসবো আজকের ক্লাসের যে মেইন টপিক সেই টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমরা দেখছি কি না ফিচারস অফ প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেনের যে ফিচারস গুলো রয়েছে সেইগুলো আমরা একটা একটা করে পয়েন্ট করে লিখেছি এবং সেইগুলো আমরা এখন কি করব এক্সপ্লেইন করব, ঠিক আছে। তো প্রথমে চলে আসি কি বলা হচ্ছে দেখো এখানে সিলেক্টিভলি পারমিয়েবল অর সেমি পারমিয়েবল। তো সিলেক্টিভলি পারমিয়েবল বলতে বোঝানো হচ্ছে যে কোনো একটা মেমব্রেন, এখানে কোনো একটা মেমব্রেন বলতে আমরা কি প্লাজমা মেমব্রেনের কথা বলছি, সেই প্লাজমা মেমব্রেনটা সিলেক্টিভ বা সার্টেন কিছুগুলো মলিকিউল বা সাবস্টেন্সকে কিন্তু কি করছে সেলের ভিতরে কিন্তু সে এলাউ করছে, মানে সেল তার প্রয়োজন মতো জিনিসগুলোকে নেবে এবং যেগুলো প্রয়োজন নয় সেগুলো কিন্তু ও ভিতরে ঢুকতে দেবে না, মানে প্লাজমা মেমব্রেন সেগুলোকে ইনটেক করবে না, এলাউ করবে না, ঠিক আছে। তো দেখো কোন কোন জিনিসগুলোকে এলাউ করছে দেখো এখানে H2O মানে জল, অক্সিজেন এবং CO2 ইজিলি ক্রস, মানে কি এরা হচ্ছে জল, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এরা ইজিলি কিন্তু কি করতে পারবে না প্লাজমা মেমব্রেন ভেদ করে চলে আসতে পারবে, ঠিক আছে। এবং কোন কোন জিনিসগুলো ইজিলি আসতে পারবে না দেখো এখানে বলা হচ্ছে আয়নস, কিসের কিসের আয়ন দেখো সোডিয়াম আয়ন এবং পটাশিয়াম আয়নস, ঠিক আছে। এবং লার্জ পোলার মলিকিউলস এন্টার থ্রু স্পেসিফিক চ্যানেল অর পোর্টস, মানে এখানে বলা হচ্ছে কি না লার্জ পোলার মলিকিউলস এবং আয়নস, আয়নস বলতে এখানে সোডিয়াম এবং পটাশিয়ামের যে আয়নস রয়েছে সেলের জন্য যদি দরকার হয় তাহলে কিন্তু তারা সহজে ঢুকতে পারবে না, এইগুলো যদি ঢোকাতেই হয় বা নিজের কাজের জন্য সেলকে তখন কিন্তু সেখানে কি রয়েছে আমার এই যে তোমরা দেখতেই পাচ্ছ ফসফোলিপিড বাইলেয়ারে এখানে কি আছে স্পেসিফিক পোর্টস আছে এবং কিছু চ্যানেলস রয়েছে, সেই চ্যানেলসের মাধ্যমে কিন্তু আমার লার্জ পোলার মলিকিউলস বা আয়নস যেটা আমরা বললাম পটাশিয়াম এবং সোডিয়াম আয়নস গুলো কিন্তু তার প্রয়োজন মতো চ্যানেলের মাধ্যমে বা পোর্টসের মাধ্যমে কিন্তু সে রিসিভ করবে বা এলাও করবে, ঠিক আছে। পরের পয়েন্টে চলে আসি, যদি স্ট্রাকচার যদি দেখি আমরা দেখতে মানে স্ট্রাকচারালি কেমন হয়, thin and delicate in structure, flexible to change the shapes as needed, মানে এখানে বলা হচ্ছে যে প্লাজমা মেমব্রেনের যে স্ট্রাকচার সেটা কিন্তু ফ্লেক্সিবল হয় এবং খুব মানে কি বলবো ডেলিকেট হয়, নমনীয় আর কি, সহজে যেটা ভেঙে যায়। এবং এখানে বলা হচ্ছে কি না ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল মানে হচ্ছে কি না নমনীয় বা দুর্বল প্রকৃতির, যেটা কি সেল নিজের ইচ্ছে মতো কিন্তু প্লাজমা মেমব্রেন যে রয়েছে সেই প্লাজমা মেমব্রেন স্ট্রাকচারটাকে কিন্তু যেমন দরকার সেরকম ভাবে কিন্তু স্ট্রাকচারটাকে তৈরি করে রাখতে পারে, ঠিক আছে। পরের পয়েন্টে চলে আসবো, লেখা রয়েছে এখানে কি মেজর কেমিক্যাল কম্পোনেন্টস, এই যে আমরা প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন নিয়ে আলোচনা করছি এখানে কি কেমিক্যাল মেজর কম্পোনেন্টস গুলো কি একটু আগে আমি বললাম সেখানে কি না তিনটে মেজর কম্পোনেন্টস রয়েছে আমার, সেখানে আমার লিপিড রয়েছে,
সেখানে আমার প্রোটিন রয়েছে এবং আমার সেখানে কি কার্বোহাইড্রেট রয়েছে। এবং যদি আমরা দেখি যে কোয়ান্টিফিকেশন যদি কোয়ান্টিটি যদি দেখি আমরা কতটা পরিমাণে রয়েছে এই প্লাজমা মেমব্রেনের মধ্যে, কতটা পরিমাণে লিপিড রয়েছে, কতটা পরিমাণে প্রোটিন রয়েছে এবং কতটা পরিমাণে কি আমরা কার্বোহাইড্রেট পাবো, সেটা যদি পার্সেন্টেজের মধ্যে যদি দেখি সেটা অবভিয়াসলি কিন্তু আমার ড্রাই ওয়েট, ঠিক আছে, বা আমার ড্রাই মাস যদি দেখি আমার প্লাজমা মেমব্রেনের মধ্যে, সেটা আমি লিখেছি দেখো লিপিড থাকছে আমার 45 থেকে 50%, মানে হচ্ছে কি 45% থেকে 50% পর্যন্ত আমার কি থাকছে না লিপিড মলিকিউল ড্রাই ওয়েট থাকছে, ঠিক আছে। এবং প্রোটিন যদি দেখি, প্রোটিন আমরা সেখানে 50% পাচ্ছি। এবং যদি কার্বোহাইড্রেট যদি ড্রাই ওয়েট যদি আমরা দেখি কোথায় না প্লাজমা মেমব্রেন, সেখানে কিন্তু 5 থেকে 10% কিন্তু আমরা পাবো। তো এই হচ্ছে আমাদের কি না কেমিক্যাল কম্পোজিশন অফ প্লাজমা মেমব্রেন, যেখানে আমরা দেখতে পেলাম লিপিড, প্রোটিন এবং কার্বোহাইড্রেট। এইবার আমি পরের পয়েন্টে চলে আসবো। তো দেখো এখানে পরের পয়েন্টে কি লেখা রয়েছে, দেখো বায়োলজিক্যাল মেমব্রেন, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে যে প্লাজমা মেমব্রেন ইজ এ বায়োলজিক্যাল মেমব্রেন। তো বায়োলজিক্যাল মেমব্রেন কেন বলছি দেখো, তো এটা হচ্ছে কি আমার না সেলটা হচ্ছে ইউনিট অফ লাইফ, ঠিক আছে। এবং সেলের যদি স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে আমরা কি না প্লাজমা মেমব্রেন আমরা দেখলাম। তো প্লাজমা মেমব্রেনের যে কম্পোজিশন গুলো আমরা দেখলাম, কেমিক্যাল কম্পোজিশন গুলো, এখানে আমরা প্রোটিন দেখলাম, কার্বোহাইড্রেট দেখলাম, লিপিড মলিকিউল গুলো দেখলাম। তো এরা কি করেছে, এর কম্পোজিশন গুলো ডিস্ট্রিবিউশন হয়ে সেখানে কি করেছে সেলুলার ইন্টিগ্রিটিটাকে বা সেলের যে তার নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারটাকে কিন্তু এখানে হেল্প করেছে, ঠিক আছে। তাছাড়া প্লাজমা মেমব্রেন কি করেছে না সেলের বাইরের দিকে এবং সেলের ভেতরের দিকে যে সারাউন্ডিংস আছে সেই সারাউন্ডিংসটা এখানে কিন্তু ডিভাইড করেছে, ঠিক আছে। তো এটা প্লাজমা মেমব্রেন হচ্ছে একটা বায়োলজিক্যাল মেমব্রেন। এবং কি না বাইরে থেকে যেসব সাবস্টেন্স বা যেসব ম্যাটেরিয়ালস গুলো আমরা সেলুলার অ্যাক্টিভিটির জন্য আমার প্রয়োজন রয়েছে সেগুলো তারা এলাও করে, আবার যেগুলো কিন্তু সেলের দরকার নেই, ঠিক আছে, সেগুলো কিন্তু সেখানে কি করে তারা সেখান থেকেই মানে ফিরিয়ে দেয়, তারা সেলের ভিতরে কিন্তু আর ঢোকাতে পারে না। এবার আমরা চলে আসবো পরের পয়েন্টে। তো দেখো এখানে পরের পয়েন্টে কি রয়েছে, the plasma membrane protect the cell from outer surroundings। তো প্রথমেই তোমাদের বলেছিলাম কি সেলের যদি স্ট্রাকচার দেখি একদম বাইরের দিকে আমার প্লাজমা মেমব্রেন রয়েছে। তো এখানে প্লাজমা মেমব্রেনটা কি করছে দেখো এখানে যে আউট অফ দ্য সেল এবং ইনসাইড দ্য সেল যে দুটো সারাউন্ডিংস রয়েছে সেই দুটো সারাউন্ডিংস কিন্তু কি করছে ডিভাইড করছে, ঠিক আছে। এবং সেলের ভেতর দিকে যেসব আমার অর্গানালিজ গুলো রয়েছে, এখানে কি রয়েছে আমার মাইটোকন্ড্রিয়া রয়েছে, লাইসোজোম রয়েছে, গোলগি অ্যাপারাটাস গুলো রয়েছে। তো এই সব কোষ অঙ্গগুলোকে কি করছে প্রোটেক্ট করছে কিন্তু আমার, ঠিক আছে। পরের পয়েন্টে হচ্ছে contains channel and receptors that allow specific molecules। তো এখানে যদি আমরা প্লাজমা মেমব্রেন স্ট্রাকচারটা আরেকবার দেখি, তো এখানে কি বলা হচ্ছে একটু আগে আমরা কি বললাম না এখানে আয়ন বা লার্জার যেসব মলিকিউল গুলো আছে সেগুলো কিন্তু ইজিলি ঢুকতে পারে না। তাহলে এখানে কি না তাদের ঢোকার জন্য যেগুলো সেলের মানে গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা অংশগ্রহণ করে সেই সব মলিকিউলস গুলো কি না এই যে প্রোটিন গুলো রয়েছে আমার ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে, সেই প্রোটিনগুলোর মাধ্যমে এখানে কি হয় না একটা চ্যানেল তৈরি হয় এবং সেই চ্যানেলের মাধ্যমে কিন্তু আয়নস গুলো সেখানে কি করতে পারে ইনসাইড দ্য সেলে কিন্তু আসে, ঠিক আছে। তো এখানে আয়ন বলতে কোন কোন আয়ন আছে, এখানে সোডিয়াম, পটাশিয়াম, তারা প্রয়োজন মতো যাওয়া আসা কিন্তু করতে পারে, ঠিক আছে। এবং এখানে আরেকটা কথা দেখো রিসেপ্টরস বলা হয়েছে। রিসেপ্টরস মানে হচ্ছে আমরা ব্লাড স্ট্রিমের মাধ্যমে কোন হরমোন যদি আসে এবং আমার প্লাজমা মেমব্রেনে যদি রিসেপ্টর থাকে সেই হরমোনটা, তাহলে সেই হরমোনটার সঙ্গে সেই রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করবে এবং সেলুলার অ্যাক্টিভিটিতে সে কিন্তু কাজ করবে, ঠিক আছে। পরবর্তী যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে মলিকিউলস ট্রান্সপোর্টেড বাই 3 L's। এই তিনটে প্রসেসের মাধ্যমে কিন্তু আমার কি না মলিকিউলস গুলো কিন্তু ট্রান্সপোর্ট হয়, ঠিক আছে, আমার প্লাজমা মেমব্রেন থেকে ভেতরের দিকে। দেখো ডিফিউশন, অসমোসিস এবং ফিল্ট্রেশন, কিছু কিছু মলিকিউলস এখানে কি হয় না এই তিনটে প্রসেসের মাধ্যমে মানে আমার প্লাজমা মেমব্রেন থেকে রিসিভ হয়ে কিন্তু ইনসাইড দা সেলে আসে এবং সেল তার সেগুলোকে নিয়ে সেলুলার অ্যাক্টিভিটি চালাতে থাকে। সো স্টুডেন্টস এই ছিল তোমাদের আজকের ক্লাস। তো এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ফ্লুইড মোজাইক মডেল, ঠিক আছে। তো সেই ক্লাসটার যে লিংক সেটা আমি এই ক্লাসের যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা ক্লিক করে দেখে নেবে, ঠিক আছে।